দর্শক, ব্যবসা বাণিজ্য বিষয়ক বাংলা টিভির নিয়মিত আয়োজন বিজনেস টুডেতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাকিব হাসান। আজকে আমাদের আলোচনার বিষয় উদ্যোক্তার যত চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সফল উদ্যোক্তা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সফল উদ্যোক্তা আনোয়ার এইচ রয়্যাল রানা, ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিও, এক্সিলেন্ট গ্রুপ। জনাব রানা, আপনি একজন সফল উদ্যোক্তা এবং একজন তরুণ উদ্যোক্তা। আপনি যখন কাজ শুরু করেছেন তখন উদ্যোক্তাদের পথে কি কি চ্যালেঞ্জ আপনি দেখেছেন? ধন্যবাদ রাকিব ভাইকে, ধন্যবাদ বাংলা টিভির সকল দর্শকদের যারা এই প্রোগ্রাম দেখতেছেন। অ্যাকচুয়ালি পৃথিবীর যে কোনো কাজে চ্যালেঞ্জ থাকবে, মানে ইজি কোনো কাজ হওয়ার কথা না, সেটা যে কোনো কাজ। বাট আমার কাছে মনে হচ্ছে যে কোনো ব্যক্তি উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার ভয়। তার ভিতরে সাহসের ঘাটতি। একটা ব্যক্তি যদি প্রচণ্ড সাহসী হয়, তার ভিতরে যদি ভয় না থাকে, আত্মপ্রত্যয় বিশ্বাসী আত্মবলিয়ান হয়, তার দ্বারা যে কোনো উদ্যোগ গ্রহণ করা সম্ভব, তার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। এছাড়া সে যে কাজটি করবে, যে বিষয় নিয়ে সে উদ্যোগ নিবে, স্পেসিফিক মাইন্ড সেট আপ করা, গোল সেট আপ করা। ম্যাক্সিমাম ব্যক্তি সফল হতে চায়, ম্যাক্সিমাম ব্যক্তি উদ্যোক্তা হতে চায়, ম্যাক্সিমাম ব্যক্তি অনেক কিছু জয় করতে চায়, বাট তার কাছে কোনো প্ল্যান নেই কিংবা স্পেসিফিক কোনো গোল নেই যে কোন জায়গায় সে নিজের সেরাটা দেখতে চায় বা কোন জায়গায় থেকে সে সফল হতে চায়। এই যে স্পেসিফিক মাইন্ড সেট আপ করা বা আমি আমার কাজটা কি সেটা ঠিক করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এরপর হচ্ছে যে কাজটা সে করবে বা যেখান থেকে সে উদ্যোগটা নিবে, ওই কাজটা সে কতটুকু বুঝে, তার মধ্যে ওই কাজটা সম্পর্কে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, ওই কাজটা সার্ভাইভ করার জন্য, ওই কাজটাকে রেজাল্টফুল করার জন্য, ওই কাজটা থেকে একটা আউটপুট বের করে আনার জন্য যে নলেজটা বা যে জ্ঞানটা তার থাকা দরকার, সেটা তার কাছে কতটুকু আছে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এরপর হচ্ছে ওই কাজটাকে বা ওই উদ্যোগটাকে মানে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে যে কাজটা, সেটা হতে পারে আইনি কিছু কাজ, লিগেল কিছু দিক, সেটা হতে পারে আপনার মানে যদি উৎপাদনশীল কাজ হয়, উৎপাদন করার যে প্রক্রিয়া, যদি সেটা মার্কেটিংয়ের কাজ হয়, মার্কেটিং করার যে পলিসি, বা সেটা এক কথা ওটাকে সার্ভাইভ করার জন্য তার যে দিকগুলো আছে, ওই দিকগুলো সম্পর্কে সে কতটুকু ওয়াকে বিহাল, সে যদি ওই বিষয়গুলো সম্বন্ধে ওয়াকে বিহাল না হয়, এটাও কিন্তু তার কাছে একটা কি মানে চ্যালেঞ্জ। এগুলা তো ওভারঅল যে কোনো কিছু করার জন্য, যে কোনো উদ্যোগ নেওয়ার জন্য আগে তাকে মাইন্ড সেট আপ করতে হবে। সেকেন্ড, একটা চমৎকার ওয়ার্কিং প্ল্যান থাকতে হবে যে কীভাবে সে কাজটা করবে। থার্ড, এই কাজটাকে তুলে আনার জন্য বা এটাকে রেজাল্টফুল করার জন্য যা যা করণীয়, প্রত্যেকটা জিনিস যদি সে গুছিয়ে করতে পারে, নিঃসন্দেহে সে ওখান থেকে ভালো আউটপুট পাবে। আর না হলে প্রত্যেকটা কাজে তার জন্য চ্যালেঞ্জ হবে, প্রত্যেকটা কাজে তার জন্য প্রতিবন্ধকতা হবে। সে কাজটা করতে গিয়ে প্রতিটা জায়গায় জায়গায় সে হোঁচট খাবে, প্রতিটা জায়গায় জায়গায় সে বাধা পাবে, মন খারাপ হবে। বর্তমানে আপনি কি কি ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন? হ্যাঁ, আমার একটাই কোম্পানি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আপনি জানেন আমি দীর্ঘ 7 বছর ধরে অ্যাগ্রোভিত্তিক বেশ কিছু পণ্য তৈরি করতেছি, প্রায় 84টা পণ্য। এবং আমার বেসিক্যালি পণ্যগুলোর মধ্যে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড পণ্য, কসমেটিক্স এবং বিভিন্ন খাবার হচ্ছে আমার পণ্য। তো আমি প্রায় 84টা পণ্য তৈরি করতেছি। কাশপুর বেসিক শিল্পনগরীতে আমার ছোটো ছোটো 3টে ফ্যাক্টরি, সেখানে আমি আমার প্রোডাক্টগুলো তৈরি করতেছি, যেগুলা নিত্য প্রয়োজনীয় হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড পণ্যগুলো আর কি। আচ্ছা, আপনি পণ্যগুলো বাজারজাত করছেন কিভাবে? যেহেতু এখন টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, সময়ের সাথে আমাদের মার্কেটিং পলিসিও চেঞ্জ হচ্ছে। আগে মানুষ পণ্যের পিছনে কাস্টমাররা দৌড়াইতো, এখন কাস্টমার পণ্যের পিছনে দৌড়াইতে হয় না। পণ্যগুলো এখন কাস্টমারদের পিছনে কি করতেছে, দৌড়াচ্ছে। পণ্য এখন কাস্টমারের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যেহেতু এখন সারা পৃথিবীর টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, আমিও তার বাইরে না। আমিও শুরু থেকে এই টেকনোলজি মাথায় রেখে আমি আমার মার্কেটিং পলিসিটাকে 3টিভাবে আমি সাজাইছি। নাম্বার 1 হচ্ছে আমি ট্রেডিশনাল মার্কেটিং করে থাকি। প্রত্যেকটা জেলা, থানায়, ডিলার, এই সাব ডিলারের মাধ্যমে আমি পণ্যগুলো পৌঁছানোর জন্য ট্রেডিশনাল ওয়েতে একটা পলিসি আমার সাজানো আছে, পণ্যগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য। সেকেন্ড হচ্ছে আমি ই কমার্স মার্কেটিংকে অনেক বেশি জোর দিয়েছি, যাতে মানুষ ঘরে বসে পণ্য অর্ডার দিয়ে আমাদের পণ্যগুলো পেতে পারে। আমাদের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ই কমার্স, যেটা ই কমার্স মার্কেটিং। 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আমাদের দেশে অনেক বেকার বা আমাদের দেশের মানুষ অনেক বেশি কিছু করতে চায় ইনকামের জন্য। তো সেজন্য আমি আর এছাড়াও গত 21 বছর ধরে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং প্র্যাকটিস হচ্ছে, তারই ধারাবাহিকতা আমি নেটওয়ার্ক মার্কেটিংটাও বেছে নিয়েছি। দ্যাটস ওয়াই এই ট্রেডিশনাল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড ই কমার্স মার্কেটিং 3টি মার্কেটিং পলিসি আমি অ্যাপ্লাই করছি আমার পণ্যগুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য। সবচেয়ে বেশি জোর দিয়েছি আমি ই কমার্স মার্কেটিংয়ের উপর।
ই কমার্সে বর্তমানে আপনার সেল কেমন হচ্ছে? এটা আসলে স্পেসিফিক মানে প্রতি মাসে একই রকম না, বাট আলহামদুলিল্লাহ আপনি জানেন আমার কোম্পানির বয়স 7 বছর। আমার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্ট, যেটা বাংলাদেশে এর আগে অনেকগুলো প্রোডাক্টের আগে ছিল না, ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোকে আমি কাস্টমারদের সাথে নতুনভাবে পরিচয় করাচ্ছি। আমাদের দেশের কাস্টমাররা কিন্তু একটা নতুন পণ্যকে রিসিভ করতে কষ্ট হয় বা রিসিভ করতে চায় না। যখন পণ্যটি অ্যাভেলেবেল হয়, মানুষের কাছে জনপ্রিয়তা পায়, তখন মানুষ তার উপর হুমড়ি খেয়ে পড়ে। তো যেহেতু ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমার নতুন প্রোডাক্ট বা ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমি নতুনভাবে মানুষের কাছে তুলে ধরতেছি, আর আমার পণ্যগুলো শতভাগ ভেষজ পণ্য, অর্গানিক পণ্য, যেখানে আমি কেমিক্যাল ইউজ করি না। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেটুকু সেল হচ্ছে, আমাদের প্রায় বাংলাদেশে 370টা থানা আমাদের পণ্য এই পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি। বাট আলহামদুলিল্লাহ সন্তোষজনক সেল হচ্ছে। অনেক বেশি বা অনেক আহামরি সেলে আমরা এখনো যেতে পারিনি, বাট মোটামুটি আমরা 7 বছরে আমরা সন্তোষজনক একটা সেলে যেতে পারছি, যেটা অ্যামাউন্টটা স্পেসিফিক বলা মুশকিল, বাট আমরা সন্তুষ্ট আমাদের সেল নিয়ে, এবং আমাদের দেশের বাইরেও মোটামুটি পণ্য যাচ্ছে। সবকিছু মিলে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে ব্যাপক জনপ্রিয় হলেও বাংলাদেশে কিন্তু এটা আসলে সেভাবে কিন্তু এখনো পেশা হিসেবে বলেন বা বিজনেস হিসেবে ওভাবে কিন্তু তাড়াতে পারেনি। এটা আসলে আপনি এটার সম্ভাবনা কতটুকু দেখেন? আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। আমি জানি আমার কাছে আজকে এই প্রোগ্রামে আমার বিশ্বাস যতগুলো কথা আমি বলতেছি বা আপনি বলতেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এই কথাটা থাকবে। এই কারণে বাংলাদেশে 21 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং প্র্যাকটিস হচ্ছে। আমি নিজেও কিন্তু 99 থেকে আমার জীবনে প্রথম ক্যারিয়ার নেটওয়ার্ক মার্কেটিং থেকে। আমি আজ পর্যন্ত অন্য কোনো পেশা যাইনি, এবং আমার স্বপ্ন আমি তুই বিজনেসটা করব, এবং আমি এই বিজনেসটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমাদের দেশে। যেহেতু সারা পৃথিবী এখন অনেক এগিয়ে যাচ্ছে, আপনি জানেন সারা পৃথিবীতে হলিউড সবচেয়ে জনপ্রিয় একটা সিনেমা মাধ্যম, ছবি ফিল্ম মাধ্যম। হলিউড কিন্তু সারা পৃথিবীতে মাত্র $89 মিলিয়ন বিজনেস করে, আর নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে $167 মিলিয়ন বিজনেস করে, যেটা হলিউডের চাইতে অনেক বেশি বড় বিজনেস এটা। এবং নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে যতগুলো বিজনেস সেক্টর আছে, সবচেয়ে ফাস্ট গ্রোয়িং বিজনেস সেক্টর হিসেবে উল্লেখিত, এবং দিনকে দিন এই বিজনেসটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। বাট আমাদের দেশে এটার সম্ভাবনা পৃথিবীর যে কোনো দেশ থেকে অনেক বেশি, দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে আমাদের দেশে 18 কোটি মানুষ বাস করে, বাট আমাদের দেশে যে পরিমাণ কর্মসংস্থান থাকা দরকার সেই পরিমাণ কর্মসংস্থান আমাদের দেশে নেই। গভর্নমেন্ট চাইলেও কিন্তু একা অনেক বেশি লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না। সেখানে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং অনেক বড় একটা ভূমিকা মাধ্যম হতে পারে। সেকেন্ড, আমাদের দেশে 18 কোটি ভোক্তা আছে, হিউজ কাস্টমার আমাদের দেশে। তাহলে আমাদের দেশে যে কোনো পণ্যের চাহিদা ব্যাপক। তো সেই হিসাবে এই সেক্টরটার অনেক বেশি জনপ্রিয়তা আমাদের দেশে আছে। তবে আমাদের দেশে কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ আমি আপনাকে দুইটা উল্লেখ না করলেই নয়। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রী সহ বর্তমান গভর্নমেন্ট অনেক বেশি আন্তরিক বিদায় 2013 সালের 2 সেপ্টেম্বর আমাদেরকে এই সেক্টর নিয়ে কাজ করার জন্য বৈধতা দিয়েছে, আইন দিয়েছে। ওই আইনের ইমপ্লিমেন্টও হয়েছিল, বাট 1 বছর পরে ওই ইমপ্লিমেন্টটা স্থবির হয়ে যায়। এটা অন্যতম কারণ হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে আমাদেরকে বিজনেসটা করানোর জন্য, কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তিগুলা বিজনেসটাকে রাইট হইতে অ্যাপ্লাই না করে রং হইতে অ্যাপ্লাই করার কারণে, সবাই না ম্যাক্সিমামই রং হইতে অ্যাপ্লাই করার কারণে অনেক মানুষ প্রতারিত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গভর্নমেন্ট এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে ভয় পাচ্ছে, গভর্নমেন্ট এটাকে নিয়ে কাজ করতে ভয় পাচ্ছে। বাট আমরা যদি রাইট হইতে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা যদি গভর্নমেন্টের কাছে এটার সুফলটা তুলে ধরতে পারি, এটা আমাদের দেশে ভোক্তা চাহিদা মেটানোর জন্য এবং বেকারত্ব দূর করার জন্য, বাংলাদেশের অর্থনীতির মানে সমৃদ্ধ করার জন্য, এবং এই সিস্টেমে প্রচুর পরিমাণে পণ্য দেশের বাইরে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা এনেও এই সেক্টরটা আমাদের দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আমরা বিজনেসটা করতেছি, এখানে ম্যাক্সিমাম আমরা যারা বিজনেসটা করতেছি আমাদের মধ্যে মানে ক্যারিয়ারের চাইতে লোভটা বেশি কাজ করে। যে কারণে যে কেউ মানে সামান্য পুঁজি দিয়ে কিংবা একটা সফটওয়্যার তৈরি করে কিংবা 2-4-5টা মানে ধার করা পণ্য নিয়ে তারা কিন্তু রাতারাতি মানে বড় লোক হওয়ার জন্য মানে বা রাতারাতি কিছু করার জন্য এই সেক্টরে আসতেছে। আমি জানি না তাদের ইন্টেনশন কতটুকু কি। যে কারণে দেখা যায় প্রথম 2 বছরের মধ্যে আমাদের দেশে যতগুলো কোম্পানি হয়, প্রথম 2 বছর সার্ভাইভ করার আগে 95% কোম্পানি শাটডাউন হয়ে যায়। এতেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তো এখানে যারা এই সেক্টর, আমি সবাইকে ওয়েলকাম জানাবো, বাট যারা এই সেক্টরে আসতেছে, যে অভিজ্ঞ লোকগুলো আসে, একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসে, এবং তারা যদি একটা আস্থার জায়গা তৈরি করতে পারে, এটা একটা বড় মানে সম্ভাবনা তৈরি হতে পারে। আর মার্কেটিং বলেন, আইসিটি বলেন, যতগুলো উইন আছে, নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বড় একটা উইন বা মাধ্যম আমাদের দেশের জন্য হতে পারে, একটা বড় সম্ভাবনা আমাদের দেশের জন্য হতে পারে এটা। আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনায় আবার ফিরবো। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন।
দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আপনি বলছেন ডিরেক্ট সেলিং একটা পাওয়ারফুল বিজনেস এবং এটা যে নেটওয়ার্কিং পাওয়ার সেটা দিয়ে আহ, বেকারত্ব দূর করা সম্ভব। এবং আমরা দেখেছি যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে এটা ডিরেক্ট সেলিং অ্যাক্ট আছে, বাংলাদেশে অ্যাক্ট হওয়ার পরও সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি, যে কারণে দেখা যাচ্ছে যে অনেকে এটা প্রতারণার সুযোগ নিচ্ছে, অনেকে মানুষকে প্রতারিত করছে। তো এই বিষয় থেকে পরিত্রাণের জন্য আসলে কি করণীয়? এখানে পরিত্রাণের জন্য আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে এখন লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো কোম্পানি কাজ করতেছে এবং পৃথিবীর সেরা কিছু কোম্পানি বাংলাদেশে এখন কাজ করতেছে অলরেডি। পরিত্রাণের জন্য দুইটা মাধ্যম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে আমরা যারা কাজ করতেছি আমাদেরকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে সবাই একসাথে সমন্বয় করতে হবে। সমন্বয় করে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরতে হবে, ভালো দিকগুলা, এবং গভর্নমেন্টকে সেক্টরে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট যেহেতু আইনটা দিছে, আইনটা যদি ইমপ্লিমেন্ট না হয়, আইনটা যদি প্রয়োগ না হয়, আইনটা যদি সার্ভাইভ না হয়, তাহলে এই আইনটা কিন্তু বৃথা। তো আইনের মধ্যে আবার যে আইনটা আছে, আইনের মধ্যে টুকটাক কিছু প্রতিবন্ধকতা আছে। কারণ বিভিন্ন এক একটা দেশের কৃষ্টি কালচার এক এক ধরনের, এক একটা দেশের মানুষের অর্থনৈতিক সলভেন্সি এক এক ধরনের, এক একটা দেশের মানুষের বিহেভিয়ার এক এক ধরনের। তো মালয়েশিয়ার যে আইনটা আছে, আমেরিকার যে আইনটা আছে, ইন্ডিয়াতে যে আইনটা আছে, তো আমরা ওইসব আইনগুলো দেখে আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করে হয়তো আইনটাতে কিছু জায়গাও আমাদেরকে রিভিউ করে হয়তো টুকটাক পরিবর্তন নিয়ে এসে আমাদের দেশের উপযোগী আইনটা করে গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, পাশাপাশি আমরা যদি যারা কাজ করতেছি আমরা গভর্নমেন্টের সাথে সমন্বয় করে মুক্ত আলোচনাটা সুযোগ তৈরি করতে হবে। আমাদের কথাগুলো গভর্নমেন্ট শুনতে হবে, গভর্নমেন্টের পরামর্শগুলো আমরা নিতে হবে। আমাদের কথাগুলো গভর্নমেন্ট শুনে গভর্নমেন্টের পরামর্শগুলো আমরা নিয়ে একটা মনিটরিং সেল তৈরি করে, বাণিজ্য মন্ত্রণালয় আন্ডারে হোক, অর্থ মন্ত্রণালয় আন্ডারে হোক, একটা মনিটরিং সেল তৈরি করে গভর্নমেন্ট যদি একটা নতুন রূপরেখা দিয়ে দেয়, তাহলে মানুষ প্রতারিত হবে না, বুইফুট কোম্পানিও তৈরি হবে না, এবং গভর্নমেন্ট যে ল দিবে ল অনুযায়ী কোম্পানি তৈরি হবে। গভর্নমেন্ট মনিটরিং করলে সেখানে কোম্পানিগুলো রাইট হইতে বিজনেস করবে। সব ইন্স্যুরেন্স যেভাবে মনিটরিং করছে, আমি আপনাকে বলি আমাদের দেশে কিন্তু একসময় ইন্স্যুরেন্স নিয়ে অনেক প্রতারণা ছিল, ইন্স্যুরেন্স নিয়ে অনেক প্রতিবন্ধকতা ছিল। আজকে গভর্নমেন্ট সেখানে সুনজর দেওয়ার কারণে ইন্স্যুরেন্স গভর্নমেন্টের জন্য, দেশের জন্য একটা দারুণ সুফল বয়ে নিয়ে আসতেছে। একইভাবে আমাদের এখানেও হয়তো ইন্স্যুরেন্স সাথে বড় একটা সুফল নেটওয়ার্ক মার্কেটিং বয়ে নিয়ে আসতে পারে। সমন্বয়ের প্রয়োজন, গভর্নমেন্টের ফোকাস প্রয়োজন, আমাদের সাথে গভর্নমেন্টের কোলাবোরেশন প্রয়োজন। আচ্ছা, সম্প্রতি দেখেছি গণমাধ্যমে আসছে যে আপনি আহ, ভারতে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এটা কিসের অ্যাওয়ার্ড ছিল এবং আপনি আসলে কোন সেক্টরে অবদানের জন্য এটা পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। ভারতে অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটা অর্গানাইজেশন আছে, যেটা বিভিন্ন কাজের অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ তারা প্রতি বছর একবার অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে তারা যাদেরকে অ্যাওয়ার্ড দেয় তাদেরকে সিলেক্ট করে। তো আলহামদুলিল্লাহ আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল যে কৃষিতে ভূমিকা রাখার জন্য। আপনি জানেন আমাদের যে প্রোডাক্টগুলো, আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলো কৃষি আইটেম। আমি দীর্ঘ 19 বছর ধরে কৃষি নিয়ে গবেষণা করতেছি। তুলসী, অ্যালোভেরা, পুদিনা, সাজনা, স্ট্রবেরি, ক্যাপসিকাম, তো এই জাতীয় অনেকগুলো আইটেম নিয়ে আমি প্রায় 54টা আইটেম নিয়ে আমি কাজ করতেছি। গত 7 বছর আমি কোম্পানি করার পরে ডাইরেক্ট কৃষকদের সাথে আমি সরাসরি কাজ করতেছি। গাইবান্ধাতে আমার পাইলট প্রজেক্ট আছে, যেখানে প্রায় 70 জন কৃষক কাজ করে, যাদের সাথে আমি একজন কৃষক হিসেবে কাজ করি। আমি বলতে পারলাম যে আমি একজন শিক্ষিত কৃষক। তো আমার এই কাজগুলো তারা গত 5 বছর ধরে অবজারভেশন করছে এই কৃষিতে অবদানের জন্য, পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কিছু ভূমিকা রাখার জন্য তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন আর কি। আচ্ছা, কৃষি সেক্টরে আপনি কাজ করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ ফিল করেন? আমাদের দেশ কৃষির জন্য একটা উর্বর জায়গা। আমাদের দেশ 6 ঋতুর দেশ। আমাদের দেশে যে কোনো ফসল মানে মাটিগুলো এত উর্বর, যে কোনো ফসল আমাদের দেশে খুব দ্রুত ফলে এবং ভালো ফসল ফলে। তো আমি যেটা একটা চ্যালেঞ্জ আমার কাছে বেশি মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশে কৃষকরা এত বেশি পরিশ্রমী, এত বেশি হার্ড ওয়ার্কার, তাদের চাহিদা খুব কম। তারা সোনা ফলাইতে পারে আমি বলবো, বা তারা যে কোনো কিছু দারুণভাবে তৈরি করতে পারে, কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। আর সেকেন্ড হচ্ছে তারা পণ্যটা তৈরি করার পরে এটা কিভাবে একটা সঠিক সেইন মেনটেন করে এটা পটেনশিয়াল গুড হবে, ফিনিশ গুড হবে, এই যে সেইনটা কৃষক তৈরি করবে, কৃষক থেকে সেইন হয়ে এটা মানে ফিনিশ গুড হবে, এই সেইনটা তাদের হাতে নেই। বা তারা পণ্যটা তৈরি করে এটা মার্কেটে কিভাবে ক্রিয়েট করবে, ন্যায্য মূল্য কিভাবে পাবে, কোন পণ্যটা তাদের জন্য মানে পটেনশিয়াল প্রোডাক্ট হবে, লাভজনক পণ্য হবে, এই জ্ঞানটুকু তাদের নেই। তো একদিকে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, দুই নম্বরে তারা পণ্যগুলো তৈরি করে রাইট সেইনটা ফলো করতে পারতেছে না। 3 নম্বর হচ্ছে বাংলাদেশে এক একটা এলাকা এক একটা পণ্যের জন্য বিখ্যাত। আপনি যদি লক্ষ্মীপুরের দিকে যান, সেখানে আপনার এই নারিকেল, সুপারি, সয়ার জন্য বিখ্যাত। আপনি যদি গাইবান্ধা যান, সেখানে অ্যালোভেরা, তুলসীর জন্য বিখ্যাত। আপনি যদি সিরাজগঞ্জে যান, সেখানে পুদিনা, নিম পাতার জন্য বিখ্যাত। আপনি যদি আপনার কি বলে চাঁপাইনবাবগঞ্জ, আপনি রাজশাহীতে যান, আমের জন্য বিখ্যাত। আপনি দিনাজপুরে যান, লিচুর জন্য বিখ্যাত। আপনি পাবনা যান, লিচুর জন্য বিখ্যাত। আপনি
এই নাটোর যেন আমের জন্য বিখ্যাত, এভাবে বিভিন্ন এলাকা, আপনি খুলনা যান সিংড়ির জন্য বিখ্যাত। আপনারা তাদেরকে সমন্বয় করছেন কিভাবে? এখন আমরা আসলে আমাদের এটা পর্যাপ্ত না, কারণ আমরা যেটুকু করতেছি ব্যক্তি উদ্যোগী করতেছি। বাট এখানে যদি আমাদের যে কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের যে কৃষি সেক্টর আছে, এখানে যদি গভর্নমেন্ট থেকে একটা কোন এলাকায় কোন পণ্যগুলো ভালো হবে, এক একটা এলাকা এক একটা পণ্যের জন্য ব্র্যান্ডিং হবে, ওই এলাকার কৃষকদেরকে ওই পণ্যগুলো তৈরিতে উদ্বুদ্ধ করে এবং গভর্নমেন্ট কৃষকদেরকে ন্যায্য মূল্যটা শুরু করে, তুমি এই পণ্য তৈরি করবা, এটা তুমি উৎপাদন করতে এত টাকা খরচ হবে, এটা মার্কেট হচ্ছে এই গাইডলাইনগুলো দিয়ে দেয়। এবং লাগলে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে আমাদেরকেও সমন্বয় করে, তাহলে বাংলাদেশের কৃষি সেক্টরে বিপ্লব তৈরি করা সম্ভব। বিপ্লব আমরা ভিয়েতনামকেও ওভারকাম করতে পারি। তবে একটা সুখবর দিচ্ছি আপনাকে, আমি গত সপ্তাহে গত এই 11 তারিখ আমি কৃষি মন্ত্রণালয়ে একটা মিটিং করছি, সেখানে 17 জনকে নিয়ে একটা কমিটি হয়েছে। টোটাল কৃষি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ভেষজ পণ্য, এই ভেষজ পণ্য কিভাবে তৈরি হয়ে এটা চমৎকার সেন হয়ে লোকাল মার্কেট তৈরি করবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটও তৈরি করবে, একটা 17 জনের একটা কমিটি হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে আমারও থাকার সুযোগ ছিল প্রথম মিটিংয়ে, আমাকেও সেই কমিটিতে রাখা হয়েছে। আমি সেখানেও আমার এই কথাগুলো বলছি। আমি তো গভর্নমেন্ট অনেক বেশি আন্তরিক এখানে সেক্টর নিয়ে আর কি, আমি যেটা বিশ্বাস করি এই হচ্ছে বিষয়। ভেষজ পণ্য আপনারা নিজেরা কিভাবে উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন? আমরা প্রথমত আমরা আসলে আমাদের যে কাঁচামালগুলো প্রয়োজন ভেষজ পণ্য উৎপাদনের জন্য, সবগুলো কাঁচামাল বাংলাদেশে নাই, প্রথম কথা। তো এখানে আমার জন্য 74টা কাঁচামাল লাগে। তো আমি এখানে 14টা কাঁচামাল আমি সরাসরি 3টা উৎপাদন করতেছি। আমি অ্যালোভেরা, তুলসী, নিম, এই 3টা আমি নিজে তৈরি করতেছি। আর সাজনা, আপনার বিভিন্ন পুদিনা, আরও যে বিভিন্ন ক্যাপসিকাম, ল্যাকটোজ, ভিটামিন, তারপর আপনি কি বলে স্ট্রবেরি, এই জাতীয় আমলকি, এই জাতীয় আইটেমগুলো আমরা আরও 11টা আইটেম কৃষকদেরকে আমি দাদন দিচ্ছি বলা যায়। কৃষককে বলতেছি তুমি এটা তৈরি করো, আমি এত টাকা রেটে কিনবো। তো কৃষকের যদি উৎপাদন করো ধরেন 30 টাকা পড়ে, আমি 50 টাকা কিনতেছি, তাকে অ্যাডভান্স আমি টাকা দিচ্ছি। এভাবে আমি 11টা পণ্য তৈরি করার চেষ্টা করতেছি বা করতেছি আমি। আর বাকি পণ্যগুলো আমি কিছু ইন্ডিয়া থেকে আমদানি করতেছি, কিছু চায়না থেকে আমদানি করতেছি, কিছু ভিয়েতনাম থেকে আমদানি করতেছি, আবার লোকাল মার্কেটেও কিছু পণ্য পাওয়া যায়। তো লোকাল মার্কেট, আমদানিকৃত কাঁচামাল, আমি কিছু উৎপাদন করা বা কিছু কৃষকদেরকে দিয়ে উৎপাদন করানো, সব কিছু মিলেই চেষ্টা করতেছি। বাট এটাকে অনেক বড় সেক্টর তৈরি করা সম্ভব যদি আমরা কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা এলাকাকে ব্র্যান্ডিং করে কৃষকদেরকে সঠিক সেন দিয়ে আমরা যেটা জায়গা তৈরি করতে পারি, এটা বড় একটা বিপ্লব হওয়া সম্ভব। আচ্ছা, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু এই সেক্টরে যদি বলা হয় যে আপনার অ্যাচিভমেন্ট কি, তাহলে কি বলবেন? আসলে অ্যাচিভমেন্টের শেষ নাই, আর কোনো ব্যক্তি তার অ্যাচিভমেন্ট নিয়ে পরিপূর্ণ বলতে পারবে না। আমি বলতে পারি আমি 19 বছর ধরে কাজ করতেছি। আমার ফিলিংস থেকে যদি বলতে চাই, আমি 4টা জিনিস বলি। একটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেশের কাঁচামাল সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, দেশের মানে প্রকৃতির সম্পর্কে, ওয়ার্ল্ড ওয়াইড কাঁচামাল, এটা অভিজ্ঞতা আমার হয়েছে। এখন যে অভিজ্ঞতাটা আমার 19 বছর হয়েছে, এটা আমি সামনের জন্য একটা বড় সম্পদ, আমার জন্য বড় হাতিয়ার, আমি হয়তো অনেক ভালো কিছু করতে পারবো, এটা আমার একটা অভিজ্ঞতা বিষয়। সেকেন্ড হচ্ছে এই দেশে যে শতভাগ কেমিক্যাল ফ্রি পণ্য তৈরি করা যায় এবং সেগুলো যে মার্কেট তৈরি করা যায় বা ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা আমি বলবো এটা আমি সার্থক। থার্ড হচ্ছে আমাদের দেশের পণ্য দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে একটা ভালো মার্কেট তৈরি করতে পারে, এটা আমি দুবাই, সৌদি, মালয়েশিয়া, আমি বেশ কয়েকটা দেশে আমি পণ্য পাঠিয়ে আমি তার সুফল পাইছি যে বাংলাদেশি পণ্য আন্তর্জাতিক মানের পণ্য হইতে পারে বা বাংলাদেশি পণ্যের চাহিদা গার্মেন্টস সেক্টরের মতো অন্যান্য পণ্য চাহিদা অনেক ব্যাপক, এটা আমি পাইছি। আর 4 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি নিজে নিজে চেষ্টা করার কারণে আজকে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, আমি বেকার মুক্ত হয়েছি, কিংবা আমার মাধ্যমে আমার কোম্পানির কারণে আজকে অনেকগুলো মানুষ একটা স্বপ্ন দেখতেছে। এরকম এটা হয়তো যে কোনো উদ্যোক্তার জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। রয়্যাল রানা অজপাড়াগা থেকে উঠে এসে একটা গ্রামের ছেলে, সে যদি কিছু করতে পারে সামথিং লাইক দ্যাট, আমি কেন পারবো না, বা আমি কেন, আমার দ্বারা কেন হবে না? হয়তো অনুপ্রেরণার একটা জায়গা তৈরি হয়েছে আজকে, হয়তো আজকে অনেকে এটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বা অনুকরণ করার চেষ্টা করতেছে, এটুকু আমি বলবো। বাট অনেক বেশি অর্জন বা কি হয়েছে এটা আমি বলতে পারবো না, বলা মুশকিল আমার পক্ষে। অসংখ্য ধন্যবাদ রয়্যাল রানা, আপনি আজকে স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং একজন উদ্যোক্তার চ্যালেঞ্জ নিয়ে আপনি কথা বলেছেন এবং বাধা বিপত্তিগুলো পেরিয়ে কিভাবে সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যাওয়া যায় এই বিষয়ে আলোচনা করেছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করেছি এক্সিলেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনোয়ার এইচ রয়্যাল রানার সাথে। তিনি তার কৃষি উদ্যোগের কথা জানিয়েছেন, ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন এবং তিনি কিভাবে ফিল্ড লেভেল থেকে এটা এক্সিলেন্ট গ্রুপের অধীনে নিয়ে এসে বাজারজাত করে ই কমার্সের মাধ্যমে কিভাবে মার্কেটিংটাকে আরও সুদূর প্রসারী ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এইসব বিষয়ে কথা বলেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সময়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।